ওকে, তো এখানে আমরা ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাক্টরি যে পার্টটা আছে আমাদের, আর্থ প্রেসার কাকে বলে আমরা সেটা দেখব। পরবর্তীতে আমরা ল্যাটারাল আর্থ প্রেসারের যে বিষয়টা আছে আমরা সেগুলোকে কনসিডার করব। তো আচ্ছা শারিক হাসান, তুমি আমাকে হোস্ট করে দিও, না হলে বাকি যারা আছে করতে পারবেন। ওকে, তো আমরা আর্থ প্রেসারের যে বিষয়টা আছে আমরা এটা একটু দেখি যে দ্য ফোর্স হুইচ ইজ অন দ্য রিটেইনিং ওয়াল when the soil is retained at a slope steeper than it can sustain by virtue of its shearing strength। তাহলে আর্থ প্রেসারটা কি? আর্থ প্রেসার হচ্ছে এক ধরনের ফোর্স, যেটা কার উপরে আসবে, যেটা রিটেইনিং ওয়ালের উপরে আসবে, এবং কে দিবে এই ফোর্সটা? এই ফোর্সটা দিবে হচ্ছে সয়েল। তো সয়েল যখন রিটেইনিং ওয়ালের উপরে একটা ফোর্স দিবে, তো এইটাই হবে হচ্ছে আর্থ প্রেসার। এখন এই যে সয়েল যেটা রিটেইনিং ওয়ালের উপরে একটা ফোর্স দিচ্ছে, এই সয়েলটা একটা স্লপি সয়েল হতে পারে বা স্টিপার সয়েল হতে পারে। এবং এটা কি, এটা হচ্ছে এই যে ফোর্সটা দিচ্ছে এটা হচ্ছে শেয়ারিং স্ট্রেংথের দ্বারা, সয়েলের যে শেয়ারিং স্ট্রেংথ থাকে সেই স্ট্রেংথের দ্বারা এই ফোর্সটা অ্যাপ্লাই করে সে রিটেইনিং ওয়ালটার উপরে। তো তার মানে আমরা যদি সহজে বুঝতে চাই, এটা হচ্ছে কি, একটা রিটেইনিং ওয়ালের উপরে সয়েল বা একটা স্লপি সয়েল যতটুকু ফোর্স অ্যাপ্লাই করে সেটাই হয় তার আর্থ প্রেসার। আচ্ছা, এখন এই যে আর্থ প্রেসার এটা কিছু ভ্যালুর উপরে বা কিছু ম্যাগনিটিউডের উপরে ডিপেন্ড করে। The magnitude of earth pressure is a function of magnitude and nature of the absolute and relative movement of the soil and the structure. তো এখানে যে আর্থ প্রেসারটা আসবে একটা রিটেইনিং ওয়ালের উপরে, এটা ডিপেন্ড করবে এই যে সয়েল এবং ওয়াল এদের রিলেটিভ মুভমেন্টের উপরে। তো যখন কোনো কিছুর উপরে ফোর্স অ্যাপ্লাই করা হয়, সেই জিনিসটা মুভ করতে চায় তার পজিশন থেকে। আমরা এই জিনিসটা জানি যে কোনো কিছুর উপরে যদি একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়, একটা বল যদি আমরা অ্যাপ্লাই করি কোনো কিছুর উপরে, সেই জিনিসটা একটা মুভ করার টেন্ডেন্সি থাকে বা মুভ। যেহেতু এখানে সয়েল ওয়ালের উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করবে বা ওয়াল একটা সয়েলের উপরে ব্যাক ফোর্স অ্যাপ্লাই করবে, তো এদের ভিতরে একটা মুভমেন্ট হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো এই যে আর্থ প্রেসার যেটা, সেটা হচ্ছে এই মুভমেন্টটার উপরে ডিপেন্ড করে যে কতটুকু মুভ করতেছে সয়েল যখন রিটেইনিং ওয়ালের উপরে ফোর্স অ্যাপ্লাই করতেছে তখন কতটুকু মুভ করতেছে, অথবা এই ওয়ালটা যখন সয়েলের উপরে ফোর্স অ্যাপ্লাই করতেছে তখন সয়েলটা কতটুকু মুভ করতেছে। এই বিষয়গুলোর উপরে ল্যাটারাল আর্থ প্রেসারের যে ভ্যালুটা বা আর্থ প্রেসারের যে ম্যাগনিটিউডটা সেটা ডিপেন্ড করে। আচ্ছা, আমরা একটু ফিগার দেখবো। এখানে ফিগার দেখলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে যে রিটেইনিং ওয়াল কিরকম থাকে বা সয়েল কিভাবে ফোর্স অ্যাপ্লাই করে। আমরা যদি একটা ফিগার দেখি এখানে আমাদের জিনিসটা ক্লিয়ার হবে। তো এখানে একদম লেফটে যে ফিগারটা আছে এটা হচ্ছে ক্যান্টিলিভার রিটেইনিং ওয়াল। দেখতে পাচ্ছ সবাই ফিগারটা? জি স্যার। হ্যাঁ, এখন দেখো এই যে ওয়ালটা আছে, এই ওয়ালের এক সাইডে সয়েল দ্বারা ফিল আপ করা আছে। আমরা রাইট সাইড যেটা দেখতেছি, রাইট, এই ওয়ালের রাইট সাইডটা সয়েল দ্বারা ফিল আপ করা আছে। আর এই সয়েলটাকে ওই পাশে বাধা দিচ্ছে হচ্ছে এই রিটেনিং ওয়ালটা। তো এই যে রিটেনিং ওয়াল এখানে যেটা ব্যবহার করা হচ্ছে বা ক্যান্টিলিভার রিটেনিং ওয়াল যেটা আমরা এখানে ব্যবহার করতেছি, সয়েল কি করবে? সয়েল এই রিটেনিং ওয়ালের উপরে একটা ফোর্স করবে, তাই না? এটা সয়েলের টেন্ডেন্সি থাকবে, যেহেতু সয়েলের একটা স্ট্রেংথ থাকে, সয়েলের যেহেতু শেয়ার স্ট্রেংথ থাকে, সে কি করবে? সে কিন্তু এই রিটেনিং ওয়ালের উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করবে। ঠিক একইভাবে এই সয়েলের ফোর্সটা যদি ওয়াল ক্যারি করে, সেক্ষেত্রে ওয়ালও কি করবে? ওয়ালও কিন্তু এই সয়েলের উপরে একটা ব্যাক ফোর্স অ্যাপ্লাই করবে, তাই না? আমরা নিউটনের যে লটা থাকে যে আমরা যদি একটা ফোর্স অ্যাপ্লাই করি তার একটা রিয়াকশন এবং অপোজিট রিয়াকশন আসে। তো সয়েল যখন এই রিটেইনিং ওয়ালের উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, রিটেইনিং ওয়ালও কি করবে? সয়েলের উপরে একটা ব্যাক ফোর্স অ্যাপ্লাই করবে। এখন এই সয়েলের ফোর্সের ভ্যালু যদি রিটেইনিং ওয়ালের ফোর্সের ভ্যালু থেকে বেশি হয়, সেই ক্ষেত্রে রিটেইনিং ওয়ালটা কি করবে? তার পজিশন থেকে মুভ করবে, তাই না? এটা তো বেসিক কনসেপ্ট, বোঝা যাচ্ছে তো মনে হয় এই জি বিষয়টা। স্যার। হ্যাঁ, ঠিক একইভাবে এই রিটেইনিং ওয়ালটা যদি সয়েলের উপরে বেশি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে সয়েলটা কি করবে? সয়েল কিন্তু মুভ করবে আবার রাইট সাইডের দিকে, ঠিক আছে? বা আমরা বলতে পারবো রিটেইনিং ওয়ালটা রাইট সাইডে মুভ করবে যদি বেশি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করে। তো এইখানে এই যে ফোর্স অ্যাপ্লাই করতেছে বা এই যে রিটেইনিং ওয়াল তার পজিশন চেঞ্জ করতেছে বা সয়েল তার পজিশন চেঞ্জ করতেছে বা মুভমেন্ট যেটা হচ্ছে, এইটাই মেইনলি আর্থ প্রেসারের ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড করে যে কতটুকু আর্থ প্রেসার এখানে আসতেছে। আশা করি এই জিনিসটা সবার কাছে ক্লিয়ার, সবাই বুঝতে পারছো যে রিটেইনিং ওয়াল কিভাবে কাজ করে বা সয়েল কিভাবে ফোর্স অ্যাপ্লাই করে।
আচ্ছা, এখানে আমরা আরেকটু যেহেতু এই স্লাইডটা আমরা দেখতেছি, এই স্লাইডে আরো দুইটা ফিগার আছে, আমরা এই দুইটা ফিগার সম্পর্কে একটু বলে দিই। সেটা হচ্ছে ক্যান্টিলিভার রিটেইনিং ওয়াল ছাড়াও আরো কিছু স্ট্রাকচার আছে যেগুলোর উপরে সয়েল ফোর্স অ্যাপ্লাই করতে পারে। যেমন এখানে সেকেন্ড যে ফিগারটা আছে এটা হচ্ছে ব্রেস্ট এক্সকাভেশন। এটা হচ্ছে এক ধরনের শীট পাইলিং টাইপ, মানে এটা হচ্ছে কি যে মাঝখানে এরকম স্ট্রাকচার থাকে এবং দুই সাইড থেকে সয়েল ফোর্স অ্যাপ্লাই করে। আমরা দেখো রিটেইনিং ওয়াল যখন কনসিডার করতেছি তখন কিন্তু শুধুমাত্র এক সাইডে আমরা সয়েলকে কনসিডার করছি, কিন্তু এরকম যদি কোনো স্ট্রাকচার থাকে যে স্ট্রাকচারের উপরে দুই সাইড থেকে সয়েল ফোর্স অ্যাপ্লাই করতেছে, সেই স্ট্রাকচার গুলোও কিন্তু আর্থ প্রেসারের ভ্যালু সেখানে আসবে, বা ল্যাটারাল আর্থ প্রেসারের ভ্যালু কিন্তু সেখানে কাজ করবে। এছাড়াও আর কোন স্ট্রাকচারে এই ল্যাটারাল আর্থ প্রেসার কাজ করতে পারে? এছাড়া এই যে অ্যাঙ্কর শীট পাইল যেগুলো থাকে, এই শীট পাইলের উপরেও আর্থ প্রেসারটা কাজ করে, বা আর ল্যাটারাল আর্থ প্রেসারের একটা ভ্যালু থাকে এই শীট পাইলের উপরে। দেখো এখানে মিডিলে একটা শীট পাইল ব্যবহার করা হচ্ছে এবং দুই সাইডে সয়েল আছে। তো এই দুই সাইডের যে সয়েলটা আছে, এই দুই সাইডের সয়েলটা কি করবে, এই শীট পাইলের উপরে একটা প্রেসার অ্যাপ্লাই করবে। তো এইখানেও কিন্তু ল্যাটারাল আর্থ প্রেসার কাজ করবে। তো এই যে স্ট্রাকচার গুলো আছে, এই স্ট্রাকচার গুলোর উপরে সাধারণত সয়েল যতটুকু প্রেসার অ্যাপ্লাই করে সেটাই হয় হচ্ছে তার ল্যাটারাল আর্থ প্রেসার। আশা করি এই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার। ওকে, এখন আমরা আর্থ প্রেসারের বিষয়টা দেখলাম। ল্যাটারাল আর্থ প্রেসারের মেইন যে কনসেপ্ট গুলো সেগুলো আমরা একটু দেখি এখানে। যে lateral earth pressure is an important parameter for the design of bridge abutment, different type of retaining walls such as gravity retaining wall, cantilever walls, এই ধরনের যে রিটেইনিং ওয়াল গুলো আছে, শীট পাইল এবং আহ, অন্য যে রিটেইনিং স্ট্রাকচার গুলো আছে সেগুলোর উপরে আর্থ যতটুকু প্রেসার অ্যাপ্লাই করে সেটাই হয় তার ল্যাটারাল আর্থ প্রেসার। আচ্ছা, ব্রিজের অ্যাবাটমেন্ট তোমরা চিনো, যে ব্রিজের লাস্টে যে পোর্শনটা থাকে। জি স্যার। সয়েল আর ব্রিজের মাঝখান বরাবর যে দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে কোন জায়গাগুলোতে আমরা ল্যাটারাল আর্থ প্রেসারের একটা ভ্যালু পাবো বা কোথায় এটা কাজ করবে? এটা হচ্ছে ব্রিজের অ্যাবাটমেন্টে কাজ করতে পারে। আর রিটেনিং ওয়াল যেগুলো আছে, যেমন গ্র্যাভিটি রিটেনিং ওয়াল, ক্যান্টিলিভার রিটেনিং ওয়াল, কাউন্টার ফোর রিটেনিং ওয়াল, এই ওয়াল গুলাতে এটা কাজ করতে পারে। শীট পাইল যেগুলো আছে, শীট পাইলে ল্যাটারাল আর্থ প্রেসার কাজ করতে পারে, এবং রিটেইনিং স্ট্রাকচার, যত ধরনের রিটেইনিং স্ট্রাকচার আছে এই স্ট্রাকচার গুলোতে ল্যাটারাল আর্থ প্রেসারের ভ্যালুটা কাজ করতে পারে। আচ্ছা, এবার ল্যাটারাল আর্থ প্রেসার এন্ড ওয়াল মুভমেন্ট। তো আমরা ওয়াল মুভমেন্টের বিষয়টা কিছুটা বলা হয়ে গেছে যে অলরেডি, যে কিভাবে আসলে ওয়ালের মুভমেন্টটা হয়। তো এখানে আমরা আরেকটু ডিটেলস দেখবো যে ল্যাটারাল আর্থ প্রেসার আর দ্য ডিরেক্ট রেজাল্ট অফ হরাইজন্টাল স্ট্রেস ইন দ্য সয়েল। ল্যাটারাল আর্থ প্রেসারটা আসলে কি? ল্যাটারাল আর্থ প্রেসারটা হচ্ছে যে সয়েল যে হরাইজন্টাল প্রেসারটা একটা ওয়ালের উপরে অ্যাপ্লাই করে, সেটাই হচ্ছে তার ল্যাটারাল আর্থ প্রেসার। তো আমরা এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে সব সময়, যে ল্যাটারাল আর্থ প্রেসার যেটা হবে সেটা কিন্তু ওয়ালের ওয়াল যেটা আছে, ওয়ালের যে সাইডটা আছে সেটার হরাইজন্টালি এটা হচ্ছে এই স্ট্রেসটা কাজ করবে। ঠিক আছে? কোন সাইডে কাজ করবে? আমাদের হরাইজন্টাল যে সাইডটা থাকে বা আনুভূমিক যে ডিরেকশন, আনুভূমিক ডিরেকশনে এটা কাজ করবে।
In order to understand a lateral earth pressure, we have to define the coefficient of lateral earth pressure, যেটাকে কে দিয়ে ইন্ডিকেট করা হয়। তো আমরা কে এর বিষয়টা এখনই দেখবো না, আমরা পরবর্তীতে এই কে টার্মটা অনেক আসবে। তো এখানে জাস্ট একটা জিনিস আমরা একটু খেয়াল রাখবো যে ল্যাটারাল আর্ক প্রেসারের যে ভ্যালুটা সেটা একটা কোএফিসিয়েন্টের উপর ডিপেন্ড করে, যেটাকে আমরা বলি কে। ঠিক আছে, এখানে জাস্ট এতটুকু জেনে রাখো। পরবর্তীতে আমরা কে এর তিনটা টার্ম আছে, ঠিক আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ প্রেসার, একটা হচ্ছে প্যাসিভ প্রেসার, আর একটা হচ্ছে আর্ক প্রেসার এট রেস্ট। আমরা ওই জিনিসগুলো সব তিনটাই দেখবো। তো এখানে এই জিনিসটা মনে রাখবা যে কে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ আর্ক প্রেসার বা কোএফিসিয়েন্ট অফ ল্যাটারাল আর্ক প্রেসার। তো আমরা এখানে আরেকটু জিনিস দেখবো, যেটা হচ্ছে ম্যাগনিটিউড। ল্যাটারাল আর্ক প্রেসারটা কিছু ভ্যালুর উপরে ডিপেন্ড করে বা কিছু জিনিসের উপরে ডিপেন্ড করে, সেই জিনিসগুলো আমরা একটু দেখবো। তো এখানে ল্যাটারাল আর্ক প্রেসার যেটা আছে সেটা প্রথমে যে জিনিসটার উপরে ডিপেন্ড করবে সেটা হচ্ছে শিয়ার স্ট্রেংথ অফ সয়েল। তো একটা সয়েলের শিয়ার স্ট্রেংথের ভ্যালু যত বেশি হবে, ল্যাটারাল আর্ক প্রেসারের ভ্যালুটা কি হবে, বাড়বে নাকি কমবে? সয়েলের স্ট্রেংথ যদি বৃদ্ধি বাড়বে। পায়, বাড়বে, কারণ একটা সয়েল যত স্ট্রেংথফুল হবে সে তত বেশি হরাইজন্টাল যে প্রেসার আছে সেটা অ্যাপ্লাই করতে পারবে ওই ওয়ালের উপরে। ঠিক আছে, সয়েল যদি উইক হয় সেই ক্ষেত্রে প্রেসারের ভ্যালুটাও কম হয়। সো এটা ডিপেন্ড করে শিয়ার স্ট্রেংথের উপরে। আমরা কিন্তু প্রথমেই একটা কথা বলে আসছিলাম আমাদের কোর্সের, যে এই প্রত্যেকটা জিনিস হচ্ছে ইন্টার কানেক্টেড। আমরা শিয়ার স্ট্রেংথ যদি ভালোভাবে বুঝতে পারি, স্লপ স্টেবিলিটির বিষয়টা আমরা বুঝতে পারবো, ল্যাটারাল আর্ক প্রেসার যে বিষয়টা আছে, বিয়ারিং ক্যাপাসিটি যেটা আছে, প্রত্যেকটা জিনিস ইন্টার কানেক্টেড। সো একটা সয়েলের শিয়ার স্ট্রেংথের ভ্যালু যত বেশি হবে, তার ল্যাটারাল আর্ক প্রেসারের যে ভ্যালু সেই ভ্যালুটাও বৃদ্ধি পেতে থাকবে। আবার যদি শিয়ার স্ট্রেংথের ভ্যালু কম হয়, সেখানে ল্যাটারাল আর্ক প্রেসারের ভ্যালুটাও কম হয়। আচ্ছা, সেকেন্ড কোন জিনিসটার উপর এটা ডিপেন্ড করে, আবার ল্যাটারাল স্ট্রেন কন্ডিশন। স্ট্রেন মানে হচ্ছে আমরা যে বারবার বলতেছি মুভমেন্ট, যে মুভমেন্টটা হবে, সয়েলের মুভমেন্ট হতে পারে, ওয়ালের মুভমেন্ট হতে পারে, এই যে মুভমেন্ট এটাকে স্ট্রেন বলা হয়। বা তার পজিশন থেকে সে কতটুকু ডিসটেন্স ট্রাভেল করতেছে, এটাই হচ্ছে তার স্ট্রেন। তো এই ল্যাটারাল স্ট্রেন কন্ডিশনের উপরে ল্যাটারাল আর্ক প্রেসারটা ডিপেন্ড করে, মানে ওয়াল মুভমেন্টের উপরে বা সয়েল মুভমেন্টের উপরে ল্যাটারাল আর্ক প্রেসারটা ডিপেন্ড করে। আচ্ছা, থার্ড এখানে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে পোর ওয়াটার প্রেসার। তো পোর ওয়াটার প্রেসারটা কি ছিল? পোর ওয়াটার প্রেসার পুর ওয়াটার প্রেশার তো আমার ওই যে মানে সয়েলের মধ্যে যে পানির প্রেশারটা। সয়েলের ভিতর যে ওয়াটারটা থাকে সেটাই হচ্ছে পোর ওয়াটার প্রেসার। আচ্ছা, তো আমরা এখানে ব্যাকফিল ম্যাটেরিয়াল হিসাবে বা সয়েল হিসাবে যেটা আমরা ব্যবহার করতেছি, সেই সয়েলটার উপরে, সেই সয়েলের ভিতরে যদি পোর ওয়াটার প্রেসার থাকে বা ওয়াটার থাকে সেই সয়েলের উপরে, তাহলে ওয়াটার কি করবে, ওয়াটারও ওই সয়েলটার উপরে এক্সট্রা একটা প্রেসার অ্যাপ্লাই করবে, যার ফলে ল্যাটারাল আর্ক প্রেসারের ভ্যালুটা কি করবে, ইনক্রিজ করবে নাকি ডিক্রিজ করবে? ইনক্রিজ করবে। ইনক্রিজ করবে, কারণ এখানে ওয়াটার একটা এক্সট্রা প্রেসার অ্যাপ্লাই করতেছে। সো এখানে পোর ওয়াটার প্রেসারের উপরে ল্যাটারাল আর্ক প্রেসারটা ডিপেন্ড করে। ফোর্থ পয়েন্ট হচ্ছে স্টেট অফ ইকুইলিব্রিয়াম অফ সয়েল। সয়েল যেটা ব্যবহার করা হচ্ছে সেটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে কিনা, স্থিতিশীল অবস্থায় আছে কিনা, এটার উপরেও ল্যাটারাল আর্ক প্রেসারের ভ্যালুটা ডিপেন্ড করে। আর লাস্ট এখানে যে পয়েন্ট আছে সেটা হচ্ছে ওয়াল এন্ড গ্রাউন্ড সারফেস শেপ। এখানে যে ওয়ালটা আছে সেটার যে সারফেস এবং যে সয়েলটা ব্যবহার করা হচ্ছে তার যে শেপ, এই শেপের উপরেও ল্যাটারাল আর্ক প্রেসারের ভ্যালু যেটা আছে সেটা ডিপেন্ড করবে। যেমন যদি সয়েল যেটা ব্যবহার করা হচ্ছে সেটা যদি স্লপি হয়, স্লপ হলে এক ধরনের ল্যাটারাল আর্ক প্রেসারের ভ্যালু আমরা পাবো। আবার যদি সয়েল যেটা ব্যবহার করা হয় সেটা যদি স্লপি না হয়, ফ্ল্যাট একটা পোর্শন হয়, সেই ক্ষেত্রে শেপ চেঞ্জ হয়ে যায়। তো এই শেপ চেঞ্জ হয়ে গেলে ল্যাটারাল আর্ক প্রেসারের ম্যাগনিটিউড যেটা সেটাও চেঞ্জ হয়। তো মেইনলি এই পাঁচটা যে পয়েন্ট, এই পাঁচটা পয়েন্টের উপরে ল্যাটারাল আর্ক প্রেসারের ভ্যালুটা ডিপেন্ড করে, এই পাঁচটা ম্যাগনিটিউডের উপর। সো অনেক সময় এখান থেকে কোশ্চেন আসে যে হোয়াট আর দ্য ফ্যাক্টরস অন হুইচ ল্যাটারাল আর্ক প্রেসার ডিপেন্ডস, তখন এই পাঁচটা পয়েন্টকে কিন্তু ডিসক্রাইব করতে হবে। বুঝতে পারছো এটা? আমরা এই স্লাইডটা কমপ্লিট করে ফেলেছি, যে এটা মেইনলি হচ্ছে ইন জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ইট ইজ অফেন নেসেসারি টু প্রিভেন্ট ল্যাটারাল সয়েল মুভমেন্ট। তো সয়েল মুভমেন্টটাকে রেজিস্ট করার জন্য যে স্ট্রাকচার আমরা ব্যবহার করি সেই স্ট্রাকচার গুলো আমরা দেখলাম, যে ক্যান্টিলিভার রিটেইনিং ওয়াল হতে পারে, ব্রেস্ট এক্সকাভেশন হতে পারে, অ্যাঙ্কর শীট পাইল হতে পারে, এই ধরনের যে স্ট্রাকচার গুলো আছে
এই স্ট্রাকচার গুলো সাধারণত ব্যবহার করা হয় সয়েলের মুভমেন্টটাকে রেজিস্ট করার জন্য। আচ্ছা, এখন আমরা আরো কিছু বেসিক টার্মস আমরা এখানে দেখব, যেটা আমরা কিছুক্ষণ আগেই বলতেছিলাম যে কোএফিসিয়েন্ট অফ ল্যাটারাল আর্থ প্রেসার। তো তিন ধরনের ল্যাটারাল আর্থ প্রেসারে তিন ধরনের কোএফিসিয়েন্ট সাধারণত থাকে। কি কি হতে পারে? একটা হচ্ছে অ্যাক্টিভ আর্থ প্রেসার কোএফিসিয়েন্ট, একটা হচ্ছে প্যাসিভ আর্থ প্রেসার কোএফিসিয়েন্ট, আর একটা হচ্ছে কোএফিসিয়েন্ট অ্যাট রেস্ট কন্ডিশন। এই তিনটা কন্ডিশনে আমরা কোএফিসিয়েন্ট পেয়ে থাকি। তো আমরা তিনটাই আলাদা করে দেখব। তো আমরা প্রথমে যেটা আছে আমাদের সেটা হচ্ছে অ্যাক্টিভ আর্থ প্রেসার কোএফিসিয়েন্ট। অ্যাক্টিভ আর্থ প্রেসার কোএফিসিয়েন্টকে কে এ দিয়ে ইন্ডিকেট করা হয়। কে এ এটা হচ্ছে অ্যাক্টিভ কন্ডিশনে। তো এটা মেইনলি কি, ইট ইজ দ্য ratio of the horizontal and vertical principal effective stress when a retaining wall moves away from the retained soil. তো এটা কি, এটা মেইনলি এই যে অ্যাক্টিভ আর্থ প্রেসার যেটা আছে এটা মেইনলি হচ্ছে দুইটা স্ট্রেসের রেশিও, একটা হচ্ছে হরাইজন্টাল স্ট্রেস আর একটা হচ্ছে ভার্টিক্যাল স্ট্রেস। তো আমরা যদি একটা সয়েল স্পেসিমেন্টকে কনসিডার করে সেই সয়েল স্পেসিমেন্টের উপরে হরাইজন্টাল যে স্ট্রেসটা আসে এবং ভার্টিক্যাল যে স্ট্রেসটা আসে, এই দুইটা রেশিও যদি আমরা করি, সেখান থেকে আমরা এই কে এ মানে অ্যাক্টিভ আর্থ প্রেসার কোএফিসিয়েন্ট যেটা, এটার ভ্যালু আমরা পেয়ে যাব। এখন যখন সয়েলটা অ্যাক্টিভ আর্থ প্রেসার কন্ডিশনে থাকবে তখন কি হবে, তখন হচ্ছে এই যে রিটেইনিং ওয়ালটা এটা তার পজিশন থেকে মুভ করবে। কোন দিকে মুভ করবে? অ্যাওয়ে ফ্রম দ্য সয়েল। তার মানে এখানে কি ঘটবে, এখানে হচ্ছে সয়েল যেটা থাকবে সেটা ওয়ালের উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, যার ফলে ওয়ালটা তার পজিশন থেকে মুভ করবে, অ্যাওয়ে হয়ে যাবে। মানে সয়েল যেদিকে আছে সেদিকে না গিয়ে তার অপোজিট দিকে যাবে। এটা বুঝতে পারতেছো? এটা কি বোঝা যাচ্ছে? দেখো, আমরা যদি এই ফিগারটা দেখি এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। যেমন এখানে দেখো একটা রিটেইনিং ওয়াল ব্যবহার করা হচ্ছে। রিটেইনিং ওয়ালের সাইডে ধরো সয়েল আছে। এখন যখন এই সয়েলটা এই ওয়ালের উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, তখন ওয়ালটা কোন দিকে মুভ করবে, রাইটে নাকি লেফটে? লেফটের দিকে স্যার। লেফটের দিকে যাবে। এই জন্য দেখো এই লেফটের যে ফিগারটা আছে আমাদের, মানে অ্যাক্টিভ কন্ডিশনের যে ফিগারটা দেওয়া আছে, এখানে দেখো ডিরেকশন অফ কোন দিকে, ডিরেকশন অফ মুভমেন্ট কিন্তু লেফটের দিকে। ঠিক আছে, তার মানে এখানে সয়েল কি করতেছে, এখানে সয়েলটা ওয়ালের সাইডে একটা প্রেসার অ্যাপ্লাই করতেছে, যার ফলে এই প্রেসারের কারণে ওয়ালটা তার যে পজিশন ছিল সেখান থেকে মুভ করবে। এখন কোন দিকে মুভ করবে? যেহেতু সয়েল প্রেসার অ্যাপ্লাই করতেছে এখানে, সে যে পজিশনে ছিল সেখান থেকে কিছুটা লেফটে, মানে অ্যাওয়ে ফ্রম দ্য সয়েল, সয়েল থেকে দূরে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে তার। বোঝা যাচ্ছে এটা? বুঝতে পারতেছো সবাই? জি স্যার। হ্যাঁ, তো এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটাকে বলা হয় অ্যাক্টিভ কন্ডিশন বা অ্যাক্টিভ আর্থ প্রেসার কন্ডিশন। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে অ্যাক্টিভ আর্থ প্রেসার কন্ডিশন। এখন আমরা পরবর্তীতে যে আর্থ প্রেসার কন্ডিশনটা আছে যেটা হচ্ছে প্যাসিভ আর্থ প্রেসার কন্ডিশন, এটাকে কেপি দিয়ে ইন্ডিকেট করা হয়। এটাও অ্যাক্টিভের মতো। দেখো কি লিখতেছে, ইট ইজ দ্য রেশিও অফ দ্য হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল প্রিন্সিপাল ইফেক্টিভ স্ট্রেস হোয়েন আ রিটেইনিং ওয়াল ইজ ফোর্সড এগেইনস্ট এ সয়েল মাস। এটা হচ্ছে অ্যাক্টিভের উল্টা। অ্যাক্টিভে কি হচ্ছিল, সয়েল ওয়ালের উপরে একটা প্রেসার অ্যাপ্লাই করতেছিল, যার ফলে ওয়াল তার পজিশন থেকে লেফটে মুভ করতেছিল। এখন কি হবে, এখন ওয়াল সয়েলের উপরে একটা প্রেসার অ্যাপ্লাই করবে, ওয়াল সয়েলের উপরে একটা প্রেসার অ্যাপ্লাই করবে, যার ফলে কি হবে, তাকে সয়েল যেদিকে আছে সেই দিকে তাকে মুভ করতে হবে। তো দেখো এই ফিগারে রাইটে যে ফিগারটা আছে, রাইটে যে ডায়াগ্রামটা আছে, রাইটে ডায়াগ্রামটা হচ্ছে প্যাসিভ কন্ডিশনে। তাহলে প্যাসিভ কন্ডিশনে ওয়ালের মুভমেন্টটা কোন সাইডে হবে, লেফটে নাকি রাইটে? প্যাসিভ কন্ডিশনের জন্য রাইটে হবে, কারণ রাইটে হবে। কারণ কি, কারণ হচ্ছে ওয়াল এখানে, ওয়ালটা সয়েলের উপরে, হ্যাঁ ওয়ালটা সয়েলের উপরে একটা প্রেসার অ্যাপ্লাই করতেছে। সো ওয়ালকে যদি সয়েলের উপরে প্রেসার অ্যাপ্লাই করতে হয় তাহলে তাকে কোন সাইডে মুভ করতে হবে, সয়েল যে সাইডে আছে সেই সাইডে মুভ করতে হবে। তো সয়েল যেহেতু ওয়ালের রাইটে আছে, সো তাকে রাইটে মুভ করতে হচ্ছে। তো এই যে কন্ডিশনটা যেখানে ওয়াল সয়েলের উপরে প্রেসার অ্যাপ্লাই করে, এই কন্ডিশনটাকে বলা হয় প্যাসিভ আর্থ প্রেসার কন্ডিশন। বুঝতে পারছো এই দুইটা কন্ডিশন সবাই? কারো কোনো কোশ্চেন আছে এখানে? সবাই বুঝতে পারছো এটা? জি স্যার। আচ্ছা, আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ আর্থ প্রেসার এট রেস্ট, যেটা কে নট অথবা কে ও দিয়ে ইন্ডিকেট করা হয় এটাকে। আচ্ছা, তো এটা কি এট রেস্ট দ্বারা
বোঝায় হচ্ছে এখানে ওয়াল তার পজিশন চেঞ্জ করবে না, তার মানে সয়েল যতটুকু প্রেসার অ্যাপ্লাই করতেছে ওয়ালও ঠিক একই পরিমাণ প্রেসার অ্যাপ্লাই করতেছে। তো দুইটাই যদি সমান হয় সেই ক্ষেত্রে কোনো মুভমেন্ট হয়, সেই ক্ষেত্রে কিন্তু কোনো মুভমেন্ট হবে না। তো যে পজিশনের জন্য ওয়ালটা মুভ করে না বা যে কন্ডিশনের জন্য ওয়ালটা মুভ করে না সেটাকে বলা হয় আর্থ প্রেসার অ্যাট রেস্ট কন্ডিশন, যেটাকে কে ও দিয়ে ইন্ডিকেট করা হয়। তো আমরা ডেফিনেশনটা দেখি, ইট ইজ দ্য রেশিও অফ হরাইজন্টাল and vertical principal effective stress when the retaining wall does not move at all, that is it is at rest condition। তার মানে এই কন্ডিশনে কি হবে, এই কন্ডিশনে ওয়ালটা তার পজিশন থেকে মুভ করবে না টোটালি, এই যে কন্ডিশন এটাকে বলা হয় আর্থ প্রেসার অ্যাট রেস্ট কন্ডিশন। তাহলে এখানে তিনটা কন্ডিশন সবার কাছে ক্লিয়ার, সবাই বুঝতে পারছো এটা? জি স্যার। আচ্ছা, তাও এই ডায়াগ্রামটা তো আমরা দেখে ফেললাম, আমরা এখানে আরেকটা ডায়াগ্রাম দেখবো যেটা হচ্ছে ইফেক্ট অফ ওয়াল মুভমেন্ট অন আর্থ প্রেসার। এই ডায়াগ্রামটা হ্যাঁ ওয়াল মুভ হ্যাঁ, সয়েল দুই সাইড থেকে সম পরিমাণ প্রেসার অ্যাপ্লাই মুভ করতেছে না কোনো পজিশনে, সয়েল যে পজিশনে ছিল একই পজিশনে থাকতেছে, ওয়ালও যে পজিশনে ছিল ওয়ালও একই পজিশনে থাকতেছে, মুভমেন্ট হচ্ছে না তাদের ভিতরে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাট রেস্ট কন্ডিশন। তো আমরা এখানে আরেকটা ফিগার দেখবো, এই ফিগারটা দেখলে জিনিসটা আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমরা ইফেক্ট অফ ওয়াল মুভমেন্ট অন আর্থ প্রেসার, আমরা এই ওয়াল মুভমেন্ট আর্থ প্রেসারের উপরে কিভাবে ডিপেন্ড করে সেটা আমরা একটু দেখবো। এখানে এক্স অ্যাক্সিস বরাবর আমরা নিচ্ছি হচ্ছে ডিরেকশন অফ মুভমেন্ট, মানে ওয়াল যেদিকে মুভ করতেছে সেই ডিরেকশনটা আমরা নিচ্ছি। আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা নিচ্ছি হচ্ছে প্রেসার, যে অ্যাক্টিভ প্রেসার নাকি প্যাসিভ প্রেসার, এই প্রেসার গুলো আমরা নিচ্ছি হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। এখন তাহলে দেখো এখানে ওয়াল যখন লেফট সাইডে মুভ করে তখন সেই প্রেসারটা কোন ধরনের প্রেসার হয়? ওয়াল যখন লেফট সাইডে মুভ করতেছিল সেটা কোন সেটা ধরনের প্রেসার? অ্যাক্টিভ প্রেসার। এই কারণে দেখো যে ওয়াই অ্যাক্সিস যেটা আছে, ওয়াই অ্যাক্সিস এর লেফট সাইডে আমাদের যে ডায়াগ্রামটা আছে দেখো সেখানে কি লেখা আছে, সেখানে লেখা আছে হচ্ছে অ্যাক্টিভ প্রেসার, যেটাকে পি এ দিয়ে ইন্ডিকেট করতেছি আমরা। এবং দেখো এখানে নিচে লেখা আছে যে এক্স অ্যাক্সিস এর নিচে লেখা আছে যে অ্যাওয়ে ফ্রম দা ব্যাকফিল। তার মানে যখন আমাদের অ্যাক্টিভ প্রেসার কন্ডিশনটা হবে তখন ওয়ালটা কোন দিকে মুভ করবে? ব্যাকফিল। ব্যাকফিল মানে হচ্ছে সয়েল, ব্যাকফিল এবং সয়েল এক জিনিস, এই জিনিসটা সবাই ক্লিয়ার রাখবা। ব্যাকফিল অন্য কিছু না, সয়েল দ্বারা যেটাকে ফিল আপ করা হয় সেটাকে বলা হয় ব্যাকফিল। তো এখন ওয়ালটা কোন দিকে মুভ করবে অ্যাক্টিভ কন্ডিশনে? অ্যাওয়ে, সয়েল থেকে দূরে সরে যাওয়ার, এই জন্য অ্যাওয়ে ফ্রম দ্য ব্যাকফিল। ঠিক একই ভাবে আমরা যদি ওয়াই অ্যাক্সিস এর রাইট সাইডে চলে আসি, দেখো রাইট সাইডে কি লেখা আছে? টুয়ার্ডস দ্য ব্যাকফিল। মানে এখন ওয়ালটা কোন দিকে যাচ্ছে? সয়েল যেদিকে আছে সেই দিকে যাচ্ছে। তো ওয়াল যদি সয়েলের দিকে যায় তখন সেটা কোন ধরনের প্রেসার হয়? প্যাসিভ। এই কারণে দেখো এই যে ওয়াই অ্যাক্সিস যেটা আছে সেটা রাইট সাইডে দেখো উপরে যে ডায়াগ্রামটা আছে এখানে লেখা আছে প্যাসিভ রেজিস্ট্যান্স কেস বা প্যাসিভ আর্থ প্রেসার। বোঝা যাচ্ছে এটা ডায়াগ্রামটা? বুঝতে পারতেছো সবাই? জি স্যার। আচ্ছা, আর একদম ওয়াই অ্যাক্সিস সাথে ভ্যালু দেওয়া এটা হচ্ছে পিও। তো যেটা ওয়াই অ্যাক্সিস এর সাথেই আছে তার মানে ওয়াই অ্যাক্সিস থেকে মুভ করতেছে, মানে ওয়ালটা তার রেস্ট কন্ডিশনে আছে। তো যেটা রেস্ট কন্ডিশনে থাকে বা যেটা মুভ করে না সেই কন্ডিশনটাকে আমরা কি বলি? The coefficient of arc pressure at rest. অ্যাট রেস্ট কন্ডিশন, তাই না? এই কারণে দেখো এখানে পিও পি নট এটা একদম অ্যাক্সিসের সাথে দেওয়া আছে, এটা সমান সমান লেখা আছে হচ্ছে আর্থ প্রেসার অ্যাট রেস্ট কন্ডিশন। ডায়াগ্রাম সবাই বুঝতে পারছো এটা? এটা ক্লিয়ার তো সবার কাছে? হ্যাঁ, তো অনেক সময় কিন্তু এখানে কোশ্চেন আসে যে ওয়াল মুভমেন্টটা এই আর্থ প্রেসারের সাহায্যে দেখাইতে বলে ডায়াগ্রাম ইউজ করে, এতে কিন্তু এই ডায়াগ্রামটা ড্রাইভ করতে হবে, এটা একে বিভিন্ন ভ্যালু ডিসক্রাইব করতে হবে এখানে। তো এখানে বলো যে জেনারেলি আমরা এখানে যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে মেইন ডায়াগ্রাম গুলো হয়। তো কোন প্রেসারটা সব থেকে বেশি পাই আমরা ওয়ালের ক্ষেত্রে? একটা ওয়ালের ক্ষেত্রে সয়েল যে প্রেসারটা দেয় সেক্ষেত্রে আমরা কোন প্রেসারটা সব থেকে বেশি পাবো?
প্যাসিভ প্রেসার, অ্যাক্টিভ প্রেসার নাকি আর্ট প্রেসার এট রেস্ট, কোন ভ্যালুটা আমরা passive- সবথেকে বড় পাবো? প্যাসিভ যে ভ্যালুটা হয় সেটা সবথেকে বেশি হয়, প্যাসিভ প্রেসার যেটা, ঠিক আছে, ওয়াল যখন সয়েলের উপরে প্রেসার অ্যাপ্লাই করে সেই ভ্যালুটা সবথেকে বেশি হবে, ওটাই হচ্ছে প্যাসিভ প্রেসার। তারপরে কোন প্রেসারটা আমরা পাবো? তারপরে অ্যাক্টিভ। স্যার রেস্ট। তারপরে অ্যাট রেস্ট। At দেখো rest. ডায়াগ্রাম খেয়াল করো, এই কারণে আমি ডায়াগ্রাম দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো ডায়াগ্রামে তুমি ভ্যালুগুলো খেয়াল করো, পিপি যেটা আছে পিপির ভ্যালুটা হচ্ছে সব থেকে বেশি, বা হাইটটা দেখো সব থেকে বেশি। তারপর কোনটা? তারপর কিন্তু পিও, ঠিক আছে, অ্যাট রেস্ট কন্ডিশনে যেটা থাকে, ঠিক আছে। এবং তারপরে যেটা আসে সেটা হচ্ছে পিএ, পি এর ভ্যালুটা হচ্ছে সব থেকে ছোট। তার মানে আমরা মিনিমাম ভ্যালু পাবো হচ্ছে অ্যাক্টিভ প্রেসার কন্ডিশনে, তার থেকে একটু বেশি ভ্যালু পাবো আমরা হচ্ছে আর্ট প্রেসার অ্যাট রেস্ট কন্ডিশনে, আর তার থেকে আরেকটু বেশি প্রেসার পাবো আমরা সেটা হচ্ছে প্যাসিভ কন্ডিশনে। বুঝতে পারছো এই তিনটা জিনিস? জি স্যার। ওকে, আমরা যে তিনটা জিনিস পড়লাম বা যে তিনটা টার্মস আমরা এখানে শিখলাম, আমরা এটা আরেকটু ডিটেলস ফিগারের সাহায্যে এখানে দেখব যে আর্ট আর্ট প্রেসার অ্যাট রেস্ট কন্ডিশন যেটা আমাদের আছে সেটা হচ্ছে অ্যাট রেস্ট আর্ট প্রেসার occurs when there is no wall rotation such as braced wall, for example basement wall. তো দেখো এখানে আমরা যদি ফিগারটা খেয়াল করি, এই ফিগারে আমাদের একটা ওয়াল ব্যবহার করা হচ্ছে এবং ওয়ালের একটা সাইডে সয়েল দেওয়া আছে। তো এই ওয়ালটা যদি তার পজিশন থেকে মুভ না করে তখন সেটা কোন কন্ডিশনে থাকে? রেস্ট কন্ডিশন। অ্যাট রেস্ট কন্ডিশনে, ঠিক আছে। তো এই কারণে দেখো, এই কারণে এখানে যে ওয়ালটা আছে সেটা কিন্তু তার পজিশন থেকে মুভ করতেছে না, পাশে এই পিছনে সাপোর্টেড করা আছে ওয়ালটা, যার ফলে এ তার পজিশন থেকে মুভ করতেছে না। তার মানে সয়েল এখানে যতটুকু প্রেসার অ্যাপ্লাই করতেছে ওয়ালও ঠিক সমপরিমাণ একটা প্রেসার অ্যাপ্লাই করতেছে এখানে। তো এখানে হচ্ছে নো ওয়াল মুভমেন্ট। তো এই ধরনের আর্ট প্রেসার, এই ধরনের যে ওয়াল গুলা হয়, এই ওয়াল গুলা কিরকম হতে পারে? বেসমেন্ট ওয়াল যেগুলা সাধারণত থাকে, বেসমেন্ট ওয়াল গুলা হচ্ছে রেস্ট কন্ডিশনে থাকে। এই কারণে দেখো যে লেফট সাইডে যে ফিগারটা দেওয়া আছে এখানে বেসমেন্ট ওয়াল লেখা আছে অ্যাট রেস্ট কন্ডিশন, এবং নিচে লেখা আছে জিরো মুভমেন্ট। তার মানে এখানে ওয়ালটা মুভ করবে না তার পজিশন থেকে। আচ্ছা, এরপরে আমরা যদি অ্যাক্টিভ আর্ট প্রেসারটা দেখি, অ্যাক্টিভ আর্ট প্রেসারটা হচ্ছে এখানে ওয়ালটা কোন দিকে মুভ করবে, সয়েলের দিকে নাকি সয়েল থেকে দূরে? অ্যাক্টিভ কন্ডিশনে সয়েল যেদিকে থাকবে সেই সয়েল দিকে থেকে নাকি তার দূরে, অপোজিট? সয়েল থেকে দূরে, অপোজিট। সয়েল থেকে দূরে, অপোজিট। এই কারণে দেখো এখানে লেখা আছে অ্যাক্টিভ আর্ট প্রেসার, active earth pressure occurs when the wall tilts away from the soil. Soil থেকে যদি দূরে সরে যায় active condition। আচ্ছা, তো এরকম কি হতে পারে? এটা হতে পারে ফর এক্সাম্পল এ টিপিক্যাল ফ্রি স্ট্যান্ডিং রিটেইনিং ওয়াল, যেটা একটা ফ্রি স্ট্যান্ডিং রিটেইনিং ওয়াল হচ্ছে অ্যাক্টিভ আর্থ প্রেসার এটা ক্যারি করে সাধারণত। আর এখানে দেখো একটা কথা, খুব ইম্পর্টেন্ট একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে ইন অ্যাক্টিভ আর্থ প্রেসার দ্য ভ্যালু অফ কে ইজ মিনিমাম। অ্যাক্টিভ আর্ট কন্ডিশনে কি হবে? আমরা যখন ডায়াগ্রাম দেখতেছিলাম কোন ধরনের প্রেসারটা আমরা সব থেকে কম পাচ্ছিলাম? কোন প্রেসারটা ছিল Active সেটা? pressure, অ্যাক্টিভ অ্যাক্টিভ প্রেসার। অ্যাক্টিভ। হ্যাঁ, তো অ্যাক্টিভ প্রেসারের ভ্যালু যদি ছোট হয় সব থেকে, তার কোএফিসিয়েন্টের ভ্যালু কি হবে? তার কোএফিসিয়েন্টের ভ্যালু মানে কে যে ভ্যালু, সেই ভ্যালুটাও কিন্তু সব থেকে আমরা ছোট পাবো। সো এই কারণে এখানে লিখতেছে যে ইন অ্যাক্টিভ প্রেসার দ্য ভ্যালু অফ কে ইজ মিনিমাম। বুঝতে পারছো এই লাইনটা সবাই? জি স্যার। কন্ডিশনটা হয় বা প্যাসিভ আর্থ প্রেসার occurs when the wall is pushed into the soil. ওয়াল যদি সয়েলের সাইডে পুশ হয় বা সয়েল যেদিকে আছে সেই দিকে পুশ করে ওয়ালটা, তখন সেই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে প্যাসিভ কন্ডিশন। And a wall pushed into the soil when a seismic load pushing the wall into the soil or a foundation pushing into the soil. এখন এই প্যাসিভ কন্ডিশনটা কোন কন্ডিশনে আসতে পারে বা কখন এটা অ্যাপ্লাই হয়? এটা যখন সিসমিক লোড আসে কোনো ওয়ালের উপরে বা কোনো সয়েলের উপরে, তখন সেই কন্ডিশনে এই প্যাসিভ কন্ডিশনটা অ্যাপ্লাই হতে পারে সেই সেই পজিশনের জন্য। এছাড়া আর কোথায় হতে পারে? ফাউন্ডেশনে যেগুলো যে ওয়ালগুলো দেওয়া হয় ফাউন্ডেশনের ক্ষেত্রে, সেই ফাউন্ডেশনের ওয়ালগুলো প্যাসিভ কন্ডিশনে থাকে। এই দুটো কন্ডিশনে প্যাসিভ আমরা আর্থ প্রেসার পেয়ে থাকি। আর লাস্টে এখানে আরেকটা পয়েন্ট লেখা আছে যে ইন প্যাসিভ আর্থ প্রেসার দ্য ভ্যালু অফ কে ইজ ম্যাক্সিমাম। তো আমরা ডায়াগ্রামে কি দেখতেছিলাম, কোন ভ্যালুটা ম্যাক্সিমাম ছিল, কোন প্রেসারটা ম্যাক্সিমাম ছিল? Passive pressure, sir.
প্যাসিভ যে প্রেশারটা ছিল সেটা কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু আমরা দেখতেছিলাম ডায়াগ্রামের সাহায্যে। তার মানে তো প্রেশারের ভ্যালু যদি ম্যাক্সিমাম হয় সেখানে সেখানে কিন্তু কোএফিসিয়েন্টের ভ্যালুটাও সব থেকে বড় হয়। সো এই কারণে প্যাসিভ যে আর্ট প্রেশার কোএফিসিয়েন্ট সেটার ভ্যালু আমরা পাবো হচ্ছে ম্যাক্সিমাম। বুঝতে পারছো এটা সবাই? ক্লিয়ার এটা? জি স্যার। আচ্ছা, এখন আমরা যে কোএফিসিয়েন্টের কথাটা বলতেছিলাম, যে তিনটা যে আমরা কোএফিসিয়েন্ট দেখলাম সেটা আসলে কি ছিল? তিনটারই কিন্তু ডেফিনেশনের শুরুটা এক ছিল, যে এটা কি, এটা হচ্ছে একটা একটা কি থাকবে, একটা হচ্ছে ভার্টিক্যাল এক প্রেসার থাকবে আর একটা হরাইজন্টাল প্রেসার থাকবে। এই দুইটার যে রেশিও, এটা যদি আমরা করি আমরা কিন্তু সেখান থেকে কোএফিসিয়েন্টের ভ্যালুটা পেয়ে যাব। তাহলে কোএফিসিয়েন্টটা কি হবে? ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাটারাল আর্ট প্রেসার উই হ্যাভ টু ডিফাইন দ্য কোএফিসিয়েন্ট অফ ল্যাটারাল আর্ট প্রেসার কে। It is defined as the ratio of horizontal effective stress, যেটাকে সিগমা এইচ দিয়ে ইন্ডিকেট করা হয়, টু দ্য ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেস, যেটাকে সিগমা ভি দিয়ে ইন্ডিকেট করা হয়। তো দেখো এখানে আমরা যে ওয়ালটা ব্যবহার করতেছি, এখানে আমরা যদি ওয়ালের সাইডে যে সয়েল আছে সেটার একটা স্পেসিমেন কনসিডার করি, সেই সয়েল স্পেসিমেন্টের উপরে দুই ধরনের স্ট্রেস আসতেছে। একটা হচ্ছে হরাইজন্টাল, যেটাকে সিগমা এইচ দিয়ে ইন্ডিকেট করতেছি আমরা, আর একটা হচ্ছে ভার্টিক্যাল, যেটা হচ্ছে আমরা সিগমা ভি দিয়ে ইন্ডিকেট করতেছি। দেখতে পাচ্ছ সবাই, ডায়াগ্রাম নিচে আছে। তো এই যে দুইটা স্ট্রেস আছে, এই দুইটা স্ট্রেসের রেশিও যদি আমরা করতে পারি, তার মানে হরাইজন্টাল স্ট্রেস ডিভাইডেড বাই ভার্টিক্যাল স্ট্রেস, এটা যদি আমরা, এটার ভ্যালু যদি আমরা বের করতে পারি, আমরা কিন্তু সেখান থেকে কোএফিসিয়েন্টের ভ্যালুটা পেয়ে যাব। বুঝতে পারছো এটা? যে আমরা একটা সয়েল স্পেসিমেন্টের যদি আমাদের হরাইজন্টাল স্ট্রেসের ভ্যালু এবং ভার্টিক্যাল স্ট্রেসের ভ্যালু যদি দেওয়া থাকে, সেখান থেকে কিন্তু আমরা কোএফিসিয়েন্ট অফ যে সয়েল সেটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাই। আচ্ছা, ল্যাটারাল আর্ট প্রেসারের বেসিক যে কনসেপ্ট, এখানে বেসিক কনসেপ্টটা আমরা একটু দেখি, যে উইল কনসিডার দ্য ল্যাটারাল আর্ট প্রেসার অন এ ভার্টিক্যাল ওয়াল দ্যাট রিটেইনস সয়েল অন ওয়ান সাইড। আমরা ল্যাটারাল আর্ট প্রেসার, এই যে ল্যাটারাল আর্ট প্রেসার আমরা পড়তেছি, এটা প্রত্যেকটা কিসের জন্য আমরা পড়তেছি? প্রত্যেকটা কিন্তু রিটেইনিং ওয়ালের জন্য ছিল, তাই না? আমরা এক সাইডে সয়েলকে কনসিডার করতেছিলাম। তো সবসময় মনে রাখবা, আমরা এখানে যে কিছু অ্যাজাম্পশনস বা কিছু কনসেপ্ট, সেই জিনিসগুলো আমরা নিচ্ছি, যে আমরা রিটেইনিং ওয়ালের এক সাইডে কি করব, আমরা এক সাইডে শুধুমাত্র সয়েলকে কনসিডার করব, আমরা কিন্তু রিটেইনিং ওয়ালের দুই সাইডে সয়েলকে কনসিডার করব না। ঠিক আছে? এটা হচ্ছে কনসিডারেশন, যে আমরা কোন কোন কনসিডারেশন এখানে করতেছি। First, we'll consider a drained case, that is, the shear strength of the soil is governed by its angle of friction. তো ড্রেন কেসটা কখন হয় বলো তো? ড্রেন কেসটা কি হয়? এখানে কি মানে ওয়াটার থাকবে নাকি থাকবে না ড্রেন কন্ডিশনে? স্যার ওয়াটার থাকবে না স্যার। ওয়াটার থাকবে না। আমরা প্রথমে এই কন্ডিশনটা আমরা কনসিডার করব, যে এখানে ওয়াটার নেই। ঠিক আছে? না, আমরা এখানে কনসিডারেশন গুলো দেখতেছি, যে আমরা কি কি কনসিডার করব যখন আমরা ম্যাথ গুলো করব বা যখন আমরা ফর্মুলা গুলো দেখবো, সেক্ষেত্রে এই কনসিডারেশন গুলো আমরা ধরে নিব। ঠিক আছে? এছাড়াও আরো কিছু অ্যাজাম্পশনস আছে, যেমন দা ইন্টারফেস বিটুইন দ্য সয়েল এন্ড দ্য ওয়াল ইজ ফ্রিকশন। মানে এখানে যে ওয়াল আমরা ব্যবহার করতেছি এবং যে সয়েলটা কনসিডার করতেছি, এদের ভিতরে ফ্রিকশন থাকবে না, ফ্রিকশনলেস হবে। The soil surface is horizontal and there is no shear stress on horizontal and vertical plane. The horizontal and vertical stress, তার মানে এখানে যে স্ট্রেসটা আসবে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল প্লেনে, এগুলো সব হচ্ছে প্রিন্সিপাল স্ট্রেস হবে। The wall is rigid and extends and it homogeneous and isotropic soil. তার মানে এখানে আমাদের যে ওয়ালটা আমরা কনসিডার করব, সেই ওয়ালটা হচ্ছে ইনফাইনাইট ডেপথ হতে পারে, মানে অনেক মাটির অনেক নিচে পর্যন্ত থাকতে পারে ডেপথ, এবং ওয়াল এবং সয়েল যেটা হয় সেটা হোমোজিনিয়াস ধরে নিতে হবে, এবং আইসোট্রপিক সয়েল, এই জিনিসগুলোকে কনসিডার করে নিতে হবে আমাদের। মানে এগুলো হচ্ছে অ্যাজাম্পশনস। অনেক সময় অ্যাজাম্পশনস লিখতে আসে, যে ল্যাটারাল আর্থ প্রেসার যখন আমরা কনসিডার করি বা প্রেসারটা যখন আমরা বের করি, সেক্ষেত্রে আমাদের অ্যাজাম্পশনস গুলো কি কি, এগুলো হচ্ছে সেই অ্যাজাম্পশনস। দ্য সয়েল ইজ লুজ অ্যান্ড ইনিশিয়ালি অ্যাট রেস্ট স্টেট। তো কি ধরে নিতে হবে? প্রথমে একদম ইনিশিয়াল যে স্টেটটা হয়, সেই ইনিশিয়াল স্টেটে সয়েলটা কোন কন্ডিশনে থাকবে? লুজ কন্ডিশনে থাকবে, এবং ওয়াল যেটা থাকবে সেটা অ্যাট রেস্ট কন্ডিশনে থাকবে। তো এইগুলো হচ্ছে ল্যাটারাল আর্থ প্রেসারের অ্যাজাম্পশনস। ঠিক আছে? এগুলো আমরা কনসিডার করে নিব ডিজাইন করার আগে বা ম্যাথ করার আগে, আমরা এই জিনিসগুলোকে কনসিডার করে নিচ্ছি। তো এই কনসিডারেশনের উপরে বেস করে দুইজন সায়েন্টিস্ট দুইটা থিওরি দিছে। একজন হচ্ছে
কুলাম, আরেকজন হচ্ছে র্যাঙ্কিনস। তো এনাদের নাম অনুসারে থিওরি গুলো বলা হয় হচ্ছে কুলামস আর্থ প্রেসার থিওরি, আর আরেকজন হচ্ছে র্যাঙ্কিনস, উনি হচ্ছে র্যাঙ্কিনস আর্থ প্রেসার থিওরি। তো এই দুইজনের নাম অনুসারে দুইটা থিওরি আর কি দিছে। আমরা পরবর্তী ক্লাসে আমরা এই দুইটা থিওরি আর কি এখানে দেখবো, এবং এখান থেকে যে ফর্মুলা গুলো আছে আমাদের ল্যাটারাল আর্থ প্রেসারের ম্যাথ গুলা করার জন্য, আমরা সেই ফর্মুলা গুলা এখান থেকে দেখবো। তো আজকে জাস্ট আমরা ল্যাটারাল আর্থ প্রেসার যেটা ছিল সেটার বেসিক যে টার্মস গুলো আছে এবং কোএফিসিয়েন্ট যেগুলো ছিল আমরা কোএফিসিয়েন্ট গুলো দেখলাম, কোএফিসিয়েন্ট গুলো কিভাবে কাজ করে, এবং ল্যাটারাল আর্থ প্রেসার যেটা আছে সেটা কিভাবে কাজ করে সয়েলের উপরে, সেই জিনিসগুলো আমরা আজকে দেখলাম। নেক্সট ক্লাসে আমরা এই রিলেটেড যে ফর্মুলা গুলো আছে আমরা ফর্মুলা গুলো দেখবো। ওকে, তো আজকের ক্লাস তাহলে এতটুকু থাক। আমাদের নেক্সট ক্লাসে আমরা ল্যাটারাল আর্থ প্রেসারের আরো ডিটেলসে আমরা দেখবো এখান থেকে। তো সিআর আমাকে অ্যাটেন্ডেন্সটা সেন্ড করে দিও। আর এই ডকুমেন্টটা কি দেওয়া আছে তোমাদের কাছে? এটা মেবি দেওয়া নাই, তাই না সিআর? না এটা দেওয়া নেই স্যার। এটা দাও। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে আমি দিয়ে দেবো তোমাদের। আচ্ছা ওকে, ঠিক আছে, আজকে ক্লাস তাহলে এতটুকু। থ্যাংক ইউ।